কাশিদাসী মহাভারতে অস্ত্র পরীক্ষার বর্ণনা। গুরুবাক্যে তখনই টানিয়া ধনুর গুণ, পক্ষী প্রতি দৃষ্টি করি রহেন অর্জুন। মহাভারতের অর্জুন পাখির চোখ দেখেছিলেন, কিন্তু কলিযুগের অর্জুন অবশ্য পাখির চোখ নয়, দেখেছেন পদ্ম। আর সেই পদ্মের টানে দিল্লিতে অর্জুন সিংহ যোগ দিলেন বিজেপিতে। তিনি বলছেন, মা মাটি মানুষ এখন মানি মানি মানি। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। বলছেন, কার পকেটে হানি সেটা অর্জুনই ভালো জানেন। ব্যারাকপুরের প্রার্থী দীনেশ ত্রিবেদীর মন্তব্য, কে গেল কে এলো তাতে কিছুই যায় আসে না তৃণমূলের। এদিকে মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পর দলের অসন্তোষের মুখে পড়া সব্যসাচী দত্তের মন্তব্য ঘিরেও ফের নতুন জল্পনা। তিনি বলছেন, লুচি আলুর দমের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, যে আসবে তাকেই খাওয়াবো। ইঙ্গিতপূর্ণ। আমরা আসবো সেই আলোচনায়, তবে সবার আগে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো বিজেপিতে যোগ দিয়েই আক্রমণাত্মক অর্জুন সিংহ। পাল্টা জবাব তৃণমূলেরও, দেখুন। माँ माटी मानुष अब सिर्फ मनी 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 रह गई है। লোকসভার লক্ষ্যভেদে বিজেপির অস্ত্র এবার তৃণমূলের অর্জুন, যিনি বৃহস্পতিবারই ঘাসফুল ছেড়ে পদ্মফুল ধরলেন আর তারপরই সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা ব্যানার্জি সঙ্গে আমরা 30 বছর কাজ করেছি। উনি পুরনো কর্মীদেরকে, পার্টি যারা স্টলওয়ার্ড, যারা পার্টি হয়ে কাজ করলো, তাকে যেভাবে সাইফার করে দেওয়া হলো আজকে পার্টির মধ্যে, শুধু যারা ওই মা মাটি মানুষের স্লোগান নিয়ে আমরা এলাম, সেখানে শুধু মানি 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 স্লোগান চলে এলো। দলত্যাগী বিধায়কের দিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তারই জেলার দুই তৃণমূল বিধায়ক। মানি মানি মানি, কার পকেটে কার কাছে হানি, সেটা অর্জুন সিংয়ের থেকে ভালো কেউ জানে না। একই কথা শুনি আজ মন্থরার মুখে। কে বলছে? সূত্রের খবর, লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী হতে চাইছিলেন অর্জুন সিংহ, কিন্তু তৃণমূল নেত্রী প্রার্থী করেন দীনেশ ত্রিবেদীকে। এতেই ক্ষুব্ধ হন অর্জুন। যদিও বিজেপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল নেত্রীর দিকেই আঙুল তুলেছেন অর্জুন। नरेंद्र भाई मोदी जी के तरफ देख रहा था कि कुछ ऐसे ही व्यक्ति हैं जो कुछ करेंगे इस देश के लिए, और जब उन्होंने किया, पाकिस्तान के ऊपर एयर स्ट्राइक किया, तो जवाब प्रश्न पूछा गया कि जो लोग मरे हैं उसका बॉडी कहाँ। ऐसा बयान से मैं इतना दुखित हुआ कि मैं किस व्यक्ति के साथ काम कर रहा हूं जिसके लिए देश हित सर्वोपरि नहीं है। সদ্য গেরুয়া শিবিরে যাওয়া অর্জুনের আক্রমণে জবাব দিয়েছে তৃণমূল। আমাদের দেশপ্রেম, আমাদের জাতীয়তাবাদ, এগুলো কিন্তু অন্য কাউকে শেখাতে হবে না। আর জাতীয়তাবাদ, দেশপ্রেম, এই সার্টিফিকেট কিন্তু, এই শংসাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারুর কাছ থেকেই আশা করেন না, নরেন্দ্র মোদী এদের কাছ থেকে আশা করেন না, তো অর্জুন সিং। সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংহকে প্রার্থী করতে পারে বিজেপি। এমনটা হলে তার লড়াই হবে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সঙ্গে। গত লোকসভা নির্বাচনেও যে দীনেশকে জেতাতে ঝাঁপিয়েছিলেন অর্জুন, জার্সি বদলের পর সেই তিনি এখন দীনেশকে কটাক্ষ করছেন। পাল্টা জবাব দিয়েছেন দীনেশ ত্রিবেদীও। মানুষের সঙ্গে যোগাযোগ নেই, দেখতে শুনতে সুন্দর আমার থেকেও, কিন্তু মানুষ সঙ্গে নেই। মানুষ সঙ্গে হাত মেলাবার পরে, ধরুন কোনো জায়গা ফিতে কাটলেন, হাত মেলাবার পরে উনি একটা কি কেমিক্যাল দিয়ে হাত মুছেন, সেই লোকটা ব্যারাকপুরে চলবে না। তিনি বলছেন আপনি উদ্বোধন করলেও স্যানিটাইজার দিয়ে হাত ধোন। আই উইশ হিম অল দ্য লাক। কে আসছে, কে যাচ্ছে, কে অপরচুনিস্ট আছে, কে নাই, এটা লোকেরা বুঝে নেবে। দু লক্ষ ভোটে ব্যারাকপুরের মানুষ ভালোবেসে যেতাম। 2 লক্ষ ভোটের 1 ভোট যদি ব্যবধান কম হয়, 1,99,999 ভোট হলে আমার সাথে এসে কথা বলবেন। অর্জুন শেষাশি হাসবেন নাকি অভিষেকের ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হবে? উত্তর মিলবে 23শে মে।
বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। চেস ক্লকের এই ফরম্যাটে আমি শুরুতেই দেখে নেব রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে। আসুন, আমার প্রথম প্রশ্ন থাকবে চন্দ্রিমাদির কাছে। চন্দ্রিমাদি, অর্জুন সিংহ মুখ্যমন্ত্রীর বাড়ি গেলেন সোমবার এবং মুখ্যমন্ত্রী তাকে নিজের গাড়িতে নিয়ে নবান্নয়ে নিয়ে গেলেন এবং মুখ্যমন্ত্রী মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করলেন। সেই দিন বৈঠক হলো। বুধবার অর্থাৎ কাল প্রার্থীদের সঙ্গে বৈঠকের আগে আবার বাড়িতে সময় দিলেন অর্জুন সিংহকে, কথা হলো। কালীঘাট থেকে বেরিয়ে শটান চলে গেলেন এয়ারপোর্ট এবং দিল্লি কাল রাতে মুকুল রায়ের বাড়ি, তারপর আজ পার্টি অফিসে বিজেপি জয়েন করে গেলেন। জয়েন করে বলছেন যে ভাটপাড়া শুধু নয়, ভাটপাড়া সহ বেশ কয়েকটা পুরসভা দখল করে নেব। সরাসরি আপনাদের চ্যালেঞ্জ, কোনো ইঙ্গিত কি ছিল? এটা কি তাহলে আমি এইভাবে দেখব যে আটকানোর চেষ্টা হলো কিন্তু শেষ পর্যন্ত আটকানো গেল না? চন্দ্রিমাদি, আপনার সময় শুরু এখন। দেখুন, কে কোথায় গেল, কে কোথায় গেল না, এ দিয়ে তৃণমূল কংগ্রেসের ওপরে কোনো প্রভাব পড়ে না। কারণ মানুষের আস্থা দেখা গেছে দিনের পর দিন কিন্তু বাড়তেই থেকেছে। সুতরাং এর ওপরে কোনো প্রভাব এর জন্য পড়বে না। কিন্তু যারা গিয়েছে এতগুলো বৈঠক দুদিন গেছে, একদিন তো আমিই দেখেছি, কারণ পরশুদিন যেদিনকে বৈঠক হয়েছিল নির্বাচনী কমিটি, যেদিনকে প্রার্থী তালিকা প্রকাশ হলো, এবং গতকালও গেছে, এবং যে এত দুঃখিত হয়েছে যে কি বলেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য একেবারে এত ওনার দেশপ্রেম জাগ্রত হয়েছে। আর ওনার মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই দেশপ্রেম নেই, উনি এত ব্যথিত হয়েছেন, ওখান থেকে সরাসরি গেছেন। মানে কালীঘাটের বাড়ি থেকে, আমাদের নেত্রীর কালীঘাটের বাড়ি থেকে, সেখান থেকে সোজা উনি গেছেন, এবং ওই সবাই জানে তখন ওখানে সোজা গেছেন, লুকিয়ে লুকিয়ে গেছেন 9F সিটে বসে, তারপরে উনি দিল্লি গেছেন। ওনার এটা আগেই ছিল, ওটা ওনার আগেই টিকিটটা কাটাই ছিল, 9F ছিল, গেছে। সুতরাং এখানে কোনো ব্যাপার নেই, কোনো প্রভাবের কোনো প্রশ্ন নেই। আর এই যে দেখুন না, মানি একটা তো নৈহাটির বিধায়ক নিশ্চিতভাবে জবাব দিয়েছে। হঠাৎ কি মানির কথা মনে পড়লো নির্বাচনের এই প্রার্থী তালিকা প্রকাশের সময়? ওই প্রার্থী তালিকা যখন তৈরি হচ্ছিল এবং আমাদের সকলকে নিয়ে প্রার্থী তালিকা সবার সাথে জিজ্ঞাসা করে গণতান্ত্রিক পদ্ধতি মেনে যারা নির্বাচনী কমিটিতে আছে, জেলা সভাপতি, অবজারভার, সকলকে নিয়ে যে প্রার্থী তালিকা তৈরি হলো, প্রকাশ হলো, তখন তো একবারও শুনলাম না বলতে যে উনি খুব বিব্রত আছেন, ওনার প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা আছে। ওনার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছায় ভাটা ফেলে দিয়েছেন বলে তার জন্য ওনাকে দল বদল করতে হলো। এটা তো একদম পরিষ্কার হয়ে গেছে সব বিষয়। অনেক ধন্যবাদ চন্দ্রিমাদি। আমি পরের বক্তা জয়প্রকাশ মজুমদারের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দেবো, দেখুন রাজনৈতিক ভাষ্য প্রায় বদলে যায়, একেবারে এক মেরু থেকে অন্য মেরুতেও বদলে যায়। এই কিছুদিন আগে একেবারে প্রকাশ্যে জনসভায় ক্যামেরার সামনে যে মুকুল রায়কে বিশ্বাসঘাতক গদ্দার বলতেন অর্জুন সিংহ, আজকে বলছেন উনি কৃষ্ণ, আমি অর্জুন। আমরা এই নব্য মহাভারত দেখব, তার আগে দ্রুত একবার ফ্ল্যাশব্যাক। উনি কৃষ্ণ, আমি অর্জুন, লড়াই হবে মহাভারত। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায়কে কৃষ্ণের সঙ্গে তুলনা করলেন ভাটপাড়ার দোর্দণ্ড প্রতাপ বিধায়ক অর্জুন সিংহ। এবার শুনে নেওয়া যাক, মুকুল বিজেপিতে যোগ দেওয়ার পর তখন তৃণমূলে থাকা অর্জুন তার সম্পর্কে কি বলেছিলেন। আপনি যা করেছেন, আপনাকে গদ্দার ছাড়া আর কোনো নাম বলা যেতে পারে না। আপনি আমাদের নেত্রীর সঙ্গে বিশ্বাসঘাতক করেছেন। মুকুলবাবু তো সবসময় চক্রান্তই করেছেন, দলের বিরুদ্ধে ছুরি চালিয়েছেন। বৃহস্পতিবার সেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অর্জুন। দুজন রীতিমতো পোজ দিয়ে ছবিও তুললেন দেদার। যদিও উত্তর 24 পরগনার রাজনীতির সঙ্গে পরিচিতরা বলছেন আজ দুজনে হাসি মুখে পাশাপাশি ভাবে দাঁড়ালেও জেলার রাজনীতিতে দুজনের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। মুকুল রায় তৃণমূল ছাড়ার পর প্রকাশ্যে তাকে আক্রমণ করেছিলেন অর্জুন সিংহ। আপনি একটা কাউন্সিলর ভোটে দাঁড়ান, আমি ওই এলাকার একটা সামান্য ছেলেকে দাঁড় করে আপনাকে হারিয়ে দেব। আপনাকে দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি, মুকুল রায় আসে, আপনি একজন কালিদাস, আমরা ইতিহাসে পড়েছিলাম কালিদাসের গল্প, যে ডালে বসেছিলেন সেই ডালটা কাটলেন। কিন্তু ব্যারাকপুরে প্রার্থী না হতে পেরে অর্জুনের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তীব্র হতে মুকুল অর্জুনের সম্পর্ক পাল্টাতে থাকে। এরই মধ্যে সামনে আসে একটি অডিও ক্লিপ। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মুকুলের সঙ্গে বুধবার অর্জুনের টেলিফোনে দীর্ঘ কথা হয়। ফোন করেছিলেন অর্জুনের। নিশ্চিন্তে 50,000 প্লাসটা আমার উপর বীজ ফুটছে রে। ঠিক আছে,
এবারে আমি সিপিএম কংগ্রেস সমস্ত মিলে তুলে দেবো তোকে। হ্যালো, শোন, আজকে বেরিয়ে যাবো। শোন, তাহলে আমি থাকবো, নাহলে আমি ফিরে যাবো, সেই জন্য আমি তোকে বলছি। না আমি আজকে রাতে বেরোবো। বাবা লড়ছেন দীনেশকে হারাতে, আর মুকুল পুত্র তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু আবার দাবি করছেন দীনেশ তো জিতবেনই, সেই সঙ্গে সবচেয়ে বেশি লিড পাবেন তার বিধানসভা কেন্দ্র থেকেই। আজকে কাগজে আমি একটা জিনিস দেখলাম, আনন্দবাজার কাগজে, যে একটা কথোপকথন হয়েছে, সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের সাথে আমাদের প্রাক্তন নেতা অর্জুন সিংয়ের একটা কথোপকথন হয়েছে, তার সত্যতাকে অস্বীকার করেনি, যে বীজপুর থেকে নাকি 50,000 ভোটে লিড পাওয়া যাবে। বীজপুর ব্যারাকপুর লোকসভার মধ্যে সব থেকে বেশি ভোটে লিড দেবে তৃণমূল কংগ্রেসকে। দীনেশ দা 2 লক্ষের বেশি ভোটে জিতবে। আনন্দবাজার পত্রিকার মতো এবিপি আনন্দ অবশ্য অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। অর্জুনের দাবি অডিও ক্লিপের কণ্ঠস্বর তার নয়। এই অডিও ক্লিপ নিয়ে মুখ্যমন্ত্রী আমাকে দেখিয়েছিলেন, তো আমি তখন বললাম কি আমি প্রথমে কোনো বেঈমান লোক না, এই অডিও ক্লিপিং আমার ছিল না। দ্বিতীয়, উনি আমাকে যখন বললেন, আমি বললাম কি 30 বছর একসঙ্গে কাজ করার পরে আপনি অবিশ্বাস করছেন আমার মতন লোকের উপরে? একদিকে ছেলে অর্জুনকে চ্যালেঞ্জ করছেন, অন্যদিকে অর্জুন বাবাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জি সঙ্গে আমরা 30 বছর কাজ করেছি, মানে যখন উনি ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন থেকে আমি মুকুলদা মুকুলদা আমাদের লিডার তখনও ছিলেন। উনি কৃষ্ণ, আমি অর্জুন, লড়াই হবে মহাভারত। অর্জুন মুকুলের এই নতুন সমীকরণকে কটাক্ষ করছেন তৃণমূল নেতারা। যিনি একটা সময় মেয়র রোডে দাঁড়িয়ে বললেন মমতা ব্যানার্জিকে ছেড়েছে বলে মুকুল রায় গদ্দার, সেই গদ্দারের সাথে আরেক গদ্দার হাত মিলিয়েছে। ভাটপাড়ার মানুষ এর উপযুক্ত জবাব। আদৌ কি গেরুয়া শিবিরের এই জুটি পারবে বিজেপিকে ভোট যুদ্ধে জেতাতে? উত্তর মিলবে 23 মে। এবিপি আনন্দ। জয়বোজা, কাল সকাল অবধি কালীঘাটে দেখা গেছে অর্জুন সিংহকে। রাজ্য রাজনীতির আমরা যারা প্রতিবেদন লিখি তারা জানি যে অর্জুন সিংহের সঙ্গে মুকুল রায়ের কত মধুর সম্পর্ক ছিল বেশ কয়েক দশক ধরে। আজকে বলছেন কৃষ্ণ এবং অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধে অবশ্য ছোটোখাটো জার্সি বদল ছিল, কিন্তু এ তো দাদা মাঠ বদল। আপনার সময় শুরু এখন। না, এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই ট্রেনিং তো ওটা শিখেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 98-এ বলেছিলেন বিজেপি আমার প্রাণ, বিজেপি আমার মন, বিজেপি আমার ভবিষ্যৎ, তারাই পথ দেখাবে, তাদের সঙ্গেই আছি। আর আজকে বলে বিজেপি হচ্ছে দেশদ্রোহী, বিজেপিকে না তাড়ালে দেশ বাঁচবে না। এই যে পালাবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেটা অসাধারণ, সেই থেকেই এরা শিখেছে। এটাতে আমি আশ্চর্য। এই শিক্ষা কন্টিনিউ হলে তো বিজেপি ছেড়ে অন্য দলে চলে যাবে। এটা হচ্ছে রাজনৈতিক জায়গায় উপলব্ধির জায়গা। আজকে একটা ভেবে দেখুন, এই যে পার্থ ভৌমিকের মজা লাগছিল কথাটা দেখে। উনি বলছেন যে হানি কার পকেটে সেটা অর্জুন জানে বা অন্যরা জানে। যেদিন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কালীঘাটের বাড়িতেই বোধহয় হচ্ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের সামনেই বললেন অর্জুন কোথায়, অর্জুন বললেন। তাহলে তিনি কি তখন ওই হানি বয়ের খবর নিচ্ছিলেন না পকেটের ওই হানিটার খবর নিচ্ছিলেন? আমার প্রশ্ন পার্থ ভৌমিককে, আপনাদের নেত্রী অর্জুনকে ওই আকুল হয়ে ডাকছিলেন অর্জুন কোথায় অর্জুন, তখন 2 দিন আগে, তখন কি ওই হানিটার খবর করছিলেন? আজকে তো অর্জুন বলেছে মানি মানি মানি, সে তো বলেইছে, সেটা আমরা শুধু অর্জুন আজকে বলেছি, এটা তো সারা বাংলা জানে যে মামাটি মানুষের বদলে মানি মানি মানি। এটা গত কয়েক বছর ধরেই চলছে, সব জায়গায় যত পয়সা করেছে এতদিন অর্জুন সিংহ এই মানি মানির বাইরে ছিলেন। আর আরো একটা জিনিস আজকে অদ্ভুত বলেছেন, সেটা অভিষেক ব্যানার্জি। উনি বলেই দিয়েছেন কে দাঁড়াচ্ছে বড় কথা নয়, মাথার ওপর আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের সিম্বল। তাহলে আমরাই তো এটা বলে থাকি যে ওই পার্টিতে একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। যারা দাঁড়ান ইনক্লুডিং চন্দ্রিমাদি, আমি বলছি সেখানটাতে তারা কেউ বলবে না আমরা জনপ্রতিনিধি কারণ আমরা কাজ করে দিচ্ছি, তা নয়। আমরা দিচ্ছি কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাদের সব ফেসলেস। এই একটা পরিস্থিতি, এটা গণতন্ত্রের জন্য অতি বিপজ্জনক। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি পরের পর্বে দুজন অতিথি বিজন সরকার এবং স্বরূপ প্রসাদ ঘোষকে ডেকে নেব এবং দর্শকদের দেখাবো
লুচি আলুর দম কখনো রাজনৈতিক চর্চার বিষয় হতে পারে? বিশ্বাস করুন, এই লোকসভা 2019-এর আগে আমরা কেউ ভাবিনি, কিন্তু সব্যসাচী দত্তের আজকের মন্তব্য রাতারাতি অনেক জল্পনা উস্কে দিল। কেন, কিভাবে, দেখুন। ওই তো ঘন্টাখানেক লাগবে মিনিমাম। কেন, আটা ময়দা মাখবে, আলুর দম আলু ছাড়াবে। ফের সব্যসাচীর মুখে লুচি আলুর দম। ভাটপাড়ার অর্জুন সিংয়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দিনই জল্পনা ফের বাড়ালেন আরেক তৃণমূল বিধায়ক সব্যসাচী। কেউ যদি আসতে চায় আসতে পারে, আপনি আসবেন, আপনাকেও খাওয়াবো, কিন্তু সময় দিতে হবে তৈরি করার যেটুকু সময়। ওই তো ঘন্টাখানেক লাগবে মিনিমাম। কেন, আটা ময়দা মাখবে, আলুর দম আলু ছাড়াবে, রান্না হবে, যেটুকু সময় লাগে। ঘন্টাখানেক সময় কোনো রসায়ন তৈরি? হ্যাঁ, ওই ময়াম দিয়ে ভালো করে ডলা। পলিটিক্যাল ডলাডালিতে কিছু বেরোয়? সেটা তো আপনি যখন খাবেন আপনি বুঝতে পারবেন কি বেরোলো। গত শুক্রবার রাতে বিধাননগরের মেয়রের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সেদিনের সাক্ষাতের পর রাজনৈতিক মহলে গুঞ্জন পড়ে যায়, তবে কি এবার বিজেপির পথে সব্যসাচীও? লোকসভা ভোটের মুখে পরিস্থিতির গুরুত্ব আঁচ করে সব্যসাচীকে নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকরা। এরপর বিধাননগরের মেয়রকে সবার মাঝে দাঁড় করিয়ে ফিরহাদ হাকিম দাবি করেন সব্যসাচী নিজের ভুল স্বীকার করেছেন। আলুর দম লুচি খাওয়ার নাম করে যাতে আমাদের একে অপরের প্রতি অবিশ্বাস হয়, সেই কাজটা করার জন্য একটা পরিকল্পনা নিচ্ছে। বিনা নেমন্তন্নে তার বাড়িতে ঢুকে যান। ভদ্রতার খাতিরে সব্যসাচী তাকে বার করে দিতে পারেন। সব্যসাচী আমার এই মতে মিটিংয়ে বলেছে যে হ্যাঁ ঠিক, এটা একটা আমার ভুল হয়ে গেছে। কিন্তু ভুল স্বীকার তো দূরের কথা, তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার সাফ জানালেন তিনি বিন্দুমাত্র বিড়ম্বনাতেও পড়েননি। লুচি আলুদম খাওয়ার পরে আপনি বেশ খানিকটা বিড়ম্বনায় পড়েছিলেন। না, এক ফোঁটাও নয়। কেন, ভবিষ্যতে মুকুলদা আবার যেতে চাইলে? কেউ আসতে চাইলে নিশ্চয়ই দেখা যাবে। মানে আপনি কি স্বাগত জানাবেন তো? কেউ যদি আসতে চায় আসতে পারে। গত রবিবারের বৈঠকে সব্যসাচীর সামনে ফিরহাদ হাকিম বার্তা দিয়েছিলেন লোকসভা ভোটের মুখে বিরুদ্ধ শিবিরের কারোর সঙ্গে সৌজন্যের রাজনীতি করা যাবে না। আমাদের শত্রুর নাম বিজেপি, তার সাথে আমরা কেউ কোনো সম্পর্ক রাখবো না। আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যেই বন্ধুত্ব করব, তৃণমূল কংগ্রেসের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া আত্মীয়তা নেমন্তন্ন সব তার মধ্যেই থাকবে। কিন্তু বৃহস্পতিবার সব্যসাচী সাফ বুঝিয়ে দিয়েছেন তার দরজা আপ্যায়নের জন্য খোলা। তৃণমূলের সঙ্গে লুচি আলুর দমের কোনো সম্পর্ক নেই, কেউ আসতে চাইলে আসতেই পারে। তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের মেয়রের এই মন্তব্য ফের রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। তাহলে কি আরো চমক অপেক্ষা করে আছে? সব্যসাচী আমার পাশে দাঁড়িয়ে সেদিন বলে দিয়েছে, যেটা মানুষ বলে আমরা সেটাই বিশ্বাস করি। সামনে ভোট বলে কথা, 5 বছরের ক্ষমতা, তাই বিশ্বাস অবিশ্বাস আনুগত্য বিশ্বাসঘাতকতা এই শব্দগুলোর ধার এখন খুব একটা কেউ ধারে না বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সমীরণ পাল ও সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ। কিছুক্ষণের জন্য যদি অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা পাশে সরিয়ে রাখি, তাহলে দাঁড়াচ্ছে ফিশ ফ্রাই একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট প্রতিনিধিদের মধ্যে, ঝালমুড়ি বাবুল সুপ্রিয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, এবং এখন একেবারে সাম্প্রতিক লুচি আলুর দম। আমি জানি না এর অর্থ কি, তুমি নিশ্চয়ই তার ব্যাখ্যা দেবে, কিন্তু আমি বলছি যে একটা বার্তা বিজেপি খুব পরিষ্কার দিয়েছে উইথ আ ভেরি সিরিয়াস নোট, যে বিজেপিতে যোগ দিলে টিকিট কনফার্ম। এই যদি বার্তাটা যায়, তাহলে কি তোমার ধারণা যে কোনো দল থেকে, তৃণমূল, বাম, কংগ্রেস, এই তালিকা সংক্ষিপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? যত দিন যাচ্ছে তত তো তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তোমার সময় শুরু এখন। আমার মনে হয় যদি দেখা যায় ভোট ঘোষণার পরে তৃণমূল কংগ্রেস শুধু নয়, কংগ্রেস বামপন্থীদের পক্ষ থেকে কেউ গেলেন বিজেপিতে, তাদেরকে প্রার্থী করে দেওয়া হলো। যারা এতদিন ধরে মাঠে ময়দানে লড়াই করলেন, বিজেপির যে সমস্ত কর্মীরা, তাদেরকে যদি টিকিট না দেওয়া হয়, তারা আবার অন্য দলে চলে যাবে না? তো প্রশ্ন হলো, এর থেকে যদি কেউ বড় যায়, তখন তো প্রার্থীর নাম বাদ দিয়ে দিতে হবে ঘোষণার পরে, দিয়ে আবার অন্য কাউকে টিকিট দিতে হবে। এই জায়গাটায় আমার সব থেকে বেশি খারাপ লাগছে। দিলীপ ঘোষ কি বললেন শঙ্কুদেব পান্ডা জয়েন করার পর? বললেন শঙ্কুদেব পান্ডা সে কে? এমনভাবে বলেছিলেন যে দিলীপ বাবু আজকে খুশি তো? এই সেই অর্জুন সিং, যে অর্জুন সিং মুকুল রায়কে বলেছিলেন গদ্দার,
আজকে অর্জুন সিং নিজে জয়েন করার পর বিজেপিতে গদ্দারদের সর্দার বানিয়ে দিলেন মুকুল রায়কে। আসলে মুকুলবাবু ঝোলা নিয়ে বাড়িতে বাড়িতে বেরিয়েছেন। আপনি একটু আগে বলছিলেন লুচি আলুদ্দমের কথা, সেই লুচি আলুদ্দম নিয়ে বেরিয়ে পড়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে বলেছেন, 2 লক্ষের বেশি ভোটে জিতবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। একটাই কারণ হলো অর্জুন সিং কে এবং তার ব্যাকগ্রাউন্ড কি, সৎ বনাম অসতের লড়াই কিনা, গুন্ডার লড়াই কিনা, সেটা প্রমাণ পাবে। আমি কাল সকাল অবধি তৃণমূলে ছিলেন, 4 বার তৃণমূলের টিকিটে এমএলএ হয়েছেন। এই প্রশ্নটা আসবে, আমিও ঠিক এইভাবেই জানতাম যে এই প্রশ্নটা আপনি করবেন। একটাই প্রশ্ন, বামপন্থীদের বিরুদ্ধে অর্জুন সিং এর লড়াই ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সুযোগ দিয়েছিলেন, এই সুযোগটা তিনি কাজে লাগিয়েছিলেন। তার মানে এই নয় যে তার সেই সবকিছু মাফ হয়ে যায়। একদম আপনার সঙ্গে আমি এখনো ঠিক মনে করি, দলের মধ্যে তৃণমূল কংগ্রেস বলে নয়, যে কোনো রাজনৈতিক দলে ঘোষিত শত্রু হলে অনেক ভালো, ঘর শত্রু বিভীষণ হলে তার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন। তবে আপনি একটু আগে শুরুতেই বলছিলেন জোটের কথা, আমি শুধু একটা লাইন বলবো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবার কেউ নির্বাচন কমিশনে গিয়ে পঞ্চায়েত ভোটের মতো বলবেন না তো যে আমাদের ভোটে দাঁড়ানোর জন্য প্রার্থীদেরকে বাধা দিচ্ছে, তাই আমরা প্রকাশ করতে পারছি না নামের তালিকা। ধন্যবাদ বিজন। আমি স্বরূপ প্রসাদ ঘোষের কাছে আসবো এবং আমার একটাই প্রশ্ন, দাদা আপনাদের লোক কোথায় গেল আরএসএস? আপনি দেখুন যারা এখনো অবধি যোগ দিলেন, অনুপম হাজরা, সৌমিত্র খান, অর্জুন সিং, শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেস থেকে রাকেশ সিং, যাকে নিয়ে কিছুদিন আগে আমরা আলোচনা করেছি, তৃণমূল কংগ্রেসের লোকেরাই যদি বুক ফুলিয়ে বিজেপি করবে, তাহলে বাংলার মানুষ তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেবে কেন? আমার প্রশ্ন একটাই, একজন ব্যক্তির নাম বলুন যিনি টিকিট পেয়ে অথবা টিকিট পাওয়ার সম্ভাবনা আছে জানা সত্ত্বেও বিজেপিতে গেছেন। যারা গেছেন তারা কেউ টিকিট পাবেন না এবং অনেকে কনফার্ম ছিলেন, ফেসবুকে লিখছিলেন যে এবছর টিকিট পাবো না। আপনার সময় শুরু এখন। সুমনবাবু, কে টিকিট পাবে কি টিকিট পাবে না এটা নিয়ে আমি কোনো স্পেকুলেশনে যাব না, কারণ আমাদের দলের কন্ডাক্টররা বলবেন। রাষ্ট্রীয় দল দিল্লি থেকে অ্যানাউন্স হবে, এখন কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই গোটাটা কালকেই শোনা যাচ্ছে প্রথম পর্ব, গোটাটাই স্পেকুলেশন ওপর আমি কমেন্টস করব না। জেনারেলি বেঙ্গল পলিটিক্স বাইপোলার, এখন দুটো পোল হচ্ছে তৃণমূল এবং বিজেপি। স্বাভাবিকভাবেই আপনারা যারা গ্রাসরুট পলিটিক্স করেন তারা এই দুটো যে কোনো একটা বড় দিকে থাকতে চান, কিন্তু গ্রাসরুট লিডারদের দল পরিবর্তন একটা প্যারাডিয়াম শিফট বোঝায়। প্যারাডাইম শিফট কিসে বোঝায়? যে আপনি দেখবেন সেটা বোঝায় যে সেই দলের উইনেবল যে পার্সপেক্টিভ, জেতার যে ক্ষমতা সেটা হয়তো বাড়ছে, সেটাই এই দিক নির্দেশ করে। আপনাদের বিভিন্ন যে সার্ভে রিপোর্ট বলছে 8 থেকে 10 বিভিন্ন চ্যানেলে আমাদের দক্ষিণ দুয়ার, আমরা দক্ষিণপন্থী, আমরা রাইট লিবারাল, এদিকে কোনো ইফ বাটস নেই, দক্ষিণ দুয়ার তো খোলাই। লোকে বলছে তা বলে একটা ঝাঁঝরি থাকবে না। ভাটপাড়া কেন্দ্রে আপনার বিজেপি কিন্তু 2014-এ জিতেছিল, মানে আপনি যে পার্সপেক্টিভ দেখেন, ভাটপাড়া কেন্দ্রের ভোটে বিজেপি 2000 কেন্দ্রে 2014-এ বেশি ভোট পেয়েছিল। তো পার্টি উইথ আ ফিউচার, লোকজন আসছেন এবং আপনার তার জন্য ইন্টার পার্টি ইলেকটোরাল যে কম্পিটিশন সেটা আরও স্টিফ হবে। এবং অমিত শাহজি যে দিক নির্দেশ করে গেছেন 22, তার লক্ষ্যভেদ করতে পারবে বিজেপি, সেটাই আমরা মনে করি এই গোটা চিত্রপটের মাধ্যমে। কিন্তু যে জায়গাটায় যে বিজেপি রাইজ হচ্ছে এটা তো অস্বীকার করা যায় না। কেউ তো ডুবন্ত জাহাজে গিয়ে নিজের তড়ি বাঁধে না, যে জাহাজ উঠছে, যে সূর্য উঠছে সেখানেই মানুষ যায়। তো স্বাভাবিকভাবেই যাত্রা বিজেপির পক্ষে যে আশার যাত্রা সেটা দিক নির্দেশ করছে নিজের লোকেরা যারা জলে ভিজে রোদে পুড়ে কেস খেয়ে মামলা খেয়ে এত বিজেপি করলো। বিনম্রতার সঙ্গে নিয়ে বলছি, 42টা আসনে যারা মন প্রাণ দিয়ে দীর্ঘ সময় ধরে বিজেপি করেছেন তারা বঞ্চিত হবেন না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। পরবর্তী দুই বক্তা বিশ্বনাথ চক্রবর্তী এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেব এবং এখানে আপনাদের দেখাবো হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে যারা সারাদিন মন্তব্য পাঠালেন এই বিষয়টা নিয়ে। দ্রুত কয়েকটা বাছাই মন্তব্য। অমিয় চট্টোপাধ্যায়, দল বদলের হিড়িক দেখে মনে হচ্ছে যেন ভোটের মুখে বাংলায় তৃণমূলের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে বিজেপি। অরিন্দম গুপ্ত, সৌমিত্র খাঁ, অনুপম হাজরার পর এবার অর্জুন সিং, বিজেপি পশ্চিমবঙ্গে নিজের কবর নিজেরাই খুঁড়ছে। রাজকুমার চৌধুরী লিখছেন, একে একে তৃণমূলের নিভিছে দেউটি। অমর ধর লিখছেন, এই ধরনের দলবদল গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করে।
সৌভিক ঘোষ লিখছেন, লোকসভা ভোটের আগে এমন দলবদল নিঃসন্দেহে তৃণমূলের পক্ষে চিন্তার বিষয়। সিন্টু সিনহা লিখছেন, এই দলবদলের রাজনীতি বন্ধ হোক সবার আগে, এতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। অঙ্কিত দুবে লিখছেন, এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূলের অভ্যন্তরে সবকিছু ভালো নেই। সুজাত ভট্টাচার্য লিখছেন, বিনা পয়সায় তৃণমূলের শুদ্ধিকরণ অভিযান চালাচ্ছে বিজেপি। আমি বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে শুরু করব। বিশ্বনাথবাবু, একটা মত হচ্ছে যে বিজেপির যেটা ইউএসপি সেটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, ক্রমশ বেটার আর ওয়ার্স আমরা জানি না, কিন্তু আরেকটা তৃণমূল কংগ্রেস তৈরি হচ্ছে বিজেপির মধ্যে। দুই হচ্ছে মতাদর্শের কোনো বিষয় নেই, কোনোভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মতাদর্শগত কোনো মিল নেই যেটা কংগ্রেস এবং তৃণমূলে ছিল। সুতরাং মতাদর্শ ছাড়া যে আয়রাম গয়রামের যেটা উত্তরপ্রদেশ কিংবা বিহারে দেখা যেত সেটা এখন বাংলায় দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে, আপনাকে স্মরণ করিয়ে দেব যে যারা আমরা লেফট বিট কভার করেছি একসময়, আলিমুদ্দিন স্ট্রিটে একসময় ৯এর দশকের গত শতাব্দীর শেষে ঝড় উঠতো মাঝে মাঝে। সিপিএম বলতো যে আমার নেতাদের কি করে শরিক দল নেয়, শুধু নেয় না, নির্বাচনের সময় পরবর্তী নির্বাচনে টিকিটও দিচ্ছে। এটা তো আমি যাদের টিকিট না দিয়ে বিক্ষুব্ধ করছি সেই সুযোগটা শরিক দল নিচ্ছে। প্রায় এক ধরনের একটা বিতর্ক তৃণমূল এবং বিজেপির মধ্যে এই মুহূর্তে বাংলায়। আপনার সময় শুরু এখন। দেখুন, আমি আদর্শগত জায়গা থেকে আপনি ঠিক, আমি মনে করি যে আদর্শগত তফাৎটা ক্রমশ হ্রাস পাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বেস্ট এক্সাম্পল যে তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেস হলো কি করে, সমস্ত বিরোধী দলগুলোকে ভেঙে। কংগ্রেসকে যদি না ভাঙতে পারতো, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় আসতে পারতো, মানে যদি বামেদের না ভাঙতে পারতো, তাহলে বিভিন্ন জেলায় আজকে তৃণমূল কংগ্রেসের যে অপ্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারতো। তারপরে পুরো বোর্ড, আমি একের পর এক পঞ্চায়েত পুরো বোর্ড যেভাবে তৃণমূল কংগ্রেস দখল করেছে, বিরোধীদের থাকা পুরো বোর্ডগুলো, আজকে সারা রাজ্য জুড়ে যে তৃণমূলের এই দাপট, অন্য দল ভাঙিয়ে দাপট, আজকে মুর্শিদাবাদে যে কায়দা ভেঙেছে, যেভাবে মৌসুম বেনজুর সেদিন পর্যন্ত তাকে ভাঙানো হয়েছে। তৃণমূল কংগ্রেস ভাঙানো নিয়ে যেন কোনো রাজনীতির নিয়ে কোনো কথা না বলে, মানে নৈতিকতাই তাদের নেই। কারণ এই পশ্চিমবাংলায় বামেদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, প্রচুর সমালোচনা আমরা দিনের পর দিন করেছি, কিন্তু বামেরা আজ যাই হোক, যেটা আপনি বলছিলেন, অন্য দল ভাঙিয়ে কিন্তু রাজনীতিটা করেনি, যেটা তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে পশ্চিমবাংলায়। অর্থাৎ আয়ারাম গয়ারাম রাজনীতি মূলত বিহার উত্তরপ্রদেশ থেকে তৃণমূল কংগ্রেস এনেছে, এবং সেইটাই পদাঙ্ক অনুসরণ করছে বিজেপি, যেটা আমাদের চিন্তার বিষয়। দেখেন, দুটো বিষয়, যে আজকে অর্জুন সিং যেভাবে দলবদল করলো, এতদিন পর্যন্ত যেগুলো এসেছিল সেইভাবে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অর্জুন সিং এর গুরুত্বটা আলাদা। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অবাঙালিদের নেতা হিসাবে প্রতিপন্ন করতে চেয়েছিলেন এবং ভিন্ন রাজ্যেও দায়িত্ব দিয়েছিলেন। আবার পাশাপাশি একটা সমালোচনা হচ্ছে স্ট্রং ম্যান, তিনি বাহুবলী বটেই। মানে 49 লক্ষ অবাঙালি ভোটার আছে, মানে উত্তরপ্রদেশ বিহার থেকে আসা, এই অবাঙালি ভোটারদের একটা থ্রেট কিন্তু তৃণমূলের আসলো। কতটুকু পড়বে অর্জুন সিং আসার ফলে সেটা পরে বোঝা যাবে, কিন্তু অবাঙালি ভোট ব্যাংকের যে একটা থাবা বসাতে পারে বিজেপি, সেইটা সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজ করতে পারছেন না, মানে অর্জুন সিংকে বাড়িতে ডাকলেন, আলোচনা হলো, শেষ পর্যন্ত কিন্তু ম্যানেজ করতে যে পারছেন না কাউকে, মানে সেই ইউএসপি, অর্থাৎ তার মানে 2011-12-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি কি কোনো জায়গায় ভাটা পড়ে যাচ্ছে, এই প্রশ্নটা আমার থাকবে। ধন্যবাদ বিশ্বনাথ বাবু। আমি সন্ময় বাবুর কাছে যাওয়ার আগে জোট বলবো না জট বলবো, আপাতত যে জট খোলেনি, বরঞ্চ দুপক্ষের সম্পর্ক তিক্ততর হচ্ছে, এটা অন্তত ক্যামেরার সামনে তাদের বক্তব্য দেখে মনে হচ্ছে। কি বিষয়টা দেখবো, তারপর সন্ময় বাবুর কাছে যাবো। দেখুন, 11 এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট, কিন্তু বাম ও কংগ্রেস শিবির এখনো পর্যন্ত আসন সমঝোতা চূড়ান্তই করতে পারল না। গতবারের জেতা 6টি আসন নিয়ে রফাসূত্র বেরোলেও বাকি আসনগুলিতে কে কোথায় লড়বে তা নিয়েই যত জটিলতা, যত অঙ্ক। রফাসূত্র খুঁজতে বুধবার রাতে বৈঠকে বসেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সূত্রের দাবি, কংগ্রেসের যুক্তি, উত্তরবঙ্গের 7টি জেলায় তাদের কোনো আসন থাকছে না, তাই জলপাইগুড়ি আসনে তারা লড়তে চায়। সিপিএম এর পাল্টা যুক্তি, উত্তরবঙ্গের সব আসনেই শরিকরা লড়ছে, সেক্ষেত্রে রায়গঞ্জ বাদে জলপাইগুড়ি কেন্দ্রে তারাই প্রার্থী দেবে। দ্বিতীয় জটিলতা পুরুলিয়া আসন নিয়ে। ফরওয়ার্ড ব্লক আসন ছাড়তে নারাজ, কংগ্রেসও পুরুলিয়া চেয়ে অবস্থানে অনড়। 2 মেদিনীপুর এবং 2 বর্ধমানের কোনো আসনই ছাড়তে রাজি নয় সিপিএম, এতেও তীব্র আপত্তি কংগ্রেসের। বসিরহাট আসন কংগ্রেস চেয়েছে, কিন্তু সিপিআই ছাড়তে রাজি নয়। তবে সূত্রের দাবি, কংগ্রেস চাইলে ব্যারাকপুর ছাড়তে রাজি সিপিএম। পাশাপাশি হুগলির আরামবাগেও লড়তে চাইছে কংগ্রেস, এক্ষেত্রেও সিপিএম এর খুব বেশি আপত্তি নেই।
কিন্তু জোট অঙ্কের বিচারে 42টি আসনের মধ্যে কংগ্রেসের লড়াই করার জায়গা আরও কমে যাচ্ছে। সূত্রের দাবি, সব মিলিয়ে 7টি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি সিপিএম। তাদের যুক্তি, 42টির মধ্যে 9টি আসনে লড়বে শরিকরা। কংগ্রেসের ভাগে থাকছে 11টি আসন। বাকি 22টি আসনের মধ্যে এনসিপি, আরজেডি ও সিপিআইএমএল লিবারেশনকে একটি করে ছাড়তে হবে। দার্জিলিংয়ে কোনো নির্দল প্রার্থীকে দাঁড় করাতে চায় সিপিএম। বাকি 18টি লোকসভা কেন্দ্রে সিপিএম লড়তে চায়। এর মধ্যেই রয়েছে 2014 জেতা রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন দুটি। সূত্রের খবর, কার্যত এই অঙ্কেই বুধবার রাতের বৈঠক শেষ হয়। এরপর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পুরো বিষয়টি জানানো হয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। না 7টা সিট তো প্রশ্নই ওঠে। এবং যেটা মিটিংয়েও হয়েছে যে কিছু কিছু আসনে সিপিএম টার্ম ডিক্টেট করে দিচ্ছে কারা প্রার্থী হবে। না সেগুলো তো ডিসকাশনে ওগুলো হয়, এগুলো নট টু বি কোটেড, এই হয়েই থাকে। আমরা চেষ্টা করছি যাতে হয়, গিভ অ্যান্ড টেক না হলে হয় নাকি, সমাধান হয় কখনো? আমি শুধু টেক গিভ নয়, এ হয় নাকি কখনো? যদিও শেষ মুহূর্ত পর্যন্ত সমাধান সূত্র খুঁজে চলেছে সিপিএম ও কংগ্রেস দুই শিবিরে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে, আমাদের সবার লক্ষ্য তাই, এবং সেই মনোভাব থেকেই আমরা সবাই চলছি। কটা আসন কে কোথায় দাঁড়াবেন এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য একটা ঐকান্তিক প্রচেষ্টা। আলোচনা চলছে, নিশ্চয়ই সমাধান হবে। সূত্রের খবর, একান্তই যদি দুপক্ষের মধ্যে সমঝোতা না হয়, সেক্ষেত্রে বসিরহাট ও পুরুলিয়ায় বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ফের বৈঠকে বসতে পারে সিপিএম ও কংগ্রেস, কারণ শনিবারের মধ্যেই গোটা প্রক্রিয়াটা শেষ করে ফেলতে চাইছেন সবাই। আসন সমঝোতাকে ঘিরে দুদলের যা পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তেই বাম এবং কংগ্রেস নেতারা ঘোষণা করে দিতে পারেন লোকসভা নির্বাচনে তারা একক শক্তিতে লড়াই করবেন। কিন্তু সম্ভবত ঘোষণা করতে এতটা দ্বিধার মধ্যে রয়েছে দুদল, কারণ তারা জানেন যে একক শক্তিতে লড়াই করলে নির্বাচনের ফল কি হতে চলেছে। ক্যামেরায় জয়ন্ত বেওরার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শোনবাবু, সব থেকে বড় জট বেঁধেছিল রায়গঞ্জ আর মুর্শিদাবাদ নিয়ে, যেটা রাহুল গান্ধী এবং সীতারাম ইয়েচুরি বসে মিটিয়ে দিলেন। এর পরের পার্টে হচ্ছে যে কে কটা আসন, সেখানে সিপিএম দিতে চাইছে 11টা, আপনারা চাইছেন 17টা। কোনো অসুবিধে নেই, কিন্তু এই পর্যায়ে যদি দাঁড়িয়ে থাকে আরেকটা দল যার বিরুদ্ধে আপনারা লড়ছেন, অবশ্যই বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেস, তাদের প্রার্থী তালিকা, প্রার্থীরা প্রচারে অবধি বেরিয়ে পড়েছে। এই অনুষ্ঠানেই দেখাবো, প্রায় একদিন, আজ দ্বিতীয় দিন প্রচার হয়ে গেল। আমি বলছি, এরপর যদি আসন সংখ্যা নির্দিষ্ট হলো, তারপরে তো পরের দফার বৈঠক এবং জটিলতা থাকবে যে কে কোন আসন নেবে, কবে প্রচার শুরু হবে, আদৌ কি জোট হবে নাকি বেস্তে যাওয়ার মুখে? আপনার সময় শুরু এখন। দেখুন সুমন্ত, আমাদের বিশ্বাস যে জোটটা একটা ফর্মুলায় পৌঁছে যাবে। তার কারণ কিছুদিন আগে যখন ওই রায়গঞ্জ আসন নিয়ে, মুর্শিদাবাদ আসন নিয়ে জটিলতা হয়েছিল, আমরা আশঙ্কা করছিলাম এবং শেষ পর্যন্ত হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস নেতৃত্ব সেটা মেনে নিয়েছে। আসলে আমাদের দলের একটা সমস্যা আছে, এবারও হাইকমান্ডকে নিতে হবে না, হাইকমান্ডকে একটা জায়গায় তো নিতে হবে কেন, আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত তো হাইকমান্ডই নেয়। আমাদের দলের একটা সমস্যা আছে, সর্বভারতীয় দল, এটা লুচি আলুরদমের দল নয়, কৃষ্ণার্জুনের দলও নয়। ফলে স্বাভাবিকভাবেই জট এগুলো থাকবে। জোট এবং জট দুটো শব্দ তো প্রায় সমার্থক। যতটা জট পাকাবে, জট যতটা খুলবে, জোটটা তত শক্তিশালী হবে, এবং সেই শক্তিশালী নির্ণয়ের মাধ্যমে দুটো দল কিন্তু একটা জায়গায় পৌঁছবে। কেন, দুটো দলে একটা বাধ্যবাধকতা আছে, সেটা নিচের দিকে তাকানো, গ্রাসরুট লেভেলে মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে। কেন, কংগ্রেসের নেতৃত্বকে সৌমেন মিত্র ঠিকই বলেছেন যে আমরা তৈরি আছি, আমাদের সিদ্ধান্তটা একটা জায়গায় পৌঁছতেই হবে, আমরা উপরের দিকে তাকিয়েছি। আসলে ব্যাপারটা কি জানেন সুমন, একটা টাগ অফ ওয়ারে দেখবেন 2 মিনিট ধরে লড়াইটা চলে, শেষকালে সিদ্ধান্তটা পৌঁছে যায় যে এরা জিতলো। এবং এখানে জেতার ব্যাপার নেই, আমরা দাম দিতে হবে না, হ্যাঁ সময়ের দাম দিতে হবে না, 2-3 দিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে, আপনি দেখে নেবেন। আরেকটা উদাহরণ আপনাকে দিই, 2011 যখন জোট হয়েছিল তৃণমূলের সঙ্গে, 7 দিন কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু গালে হাত দিয়ে বসেছিলেন যে কবে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে সিদ্ধান্তটা ফাইনাল হবে। 7 দিন কিন্তু অপেক্ষা করতে হয়েছিল, তারপরে কিন্তু পরিবর্তনের সরকার এসেছিল। 2016 বিধানসভা নির্বাচন একই ফর্মুলায় চলেছিল, 2019 একই ফর্মুলায় চলেছে। আমার নিজের একটা বিশ্বাস, খুব দ্রুত ব্যাপারটা মিটবে। আসলে কংগ্রেসের একটা দাবি তো থাকবে, 4টে জেলায় কংগ্রেস এককভাবে লড়াইয়ের খুব ভালো জায়গা আছে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে পুরুলিয়া।
আমরা জেতার অবস্থায় আছি এককভাবে থাকলো, কিন্তু এককভাবে থাকলেও আমাদের বৃহত্তর শত্রু কিন্তু তৃণমূল এবং বিজেপি, সবাইকে আটকানো, ফলে স্বাভাবিকভাবেই জোট একটা জায়গায় পৌঁছবে। আর কয়েকদিন মাত্র, কয়েক ঘন্টার অপেক্ষা, এইটুকু বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আর এবার পালা আমাদের টিভি আঙ্গিকে রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। 80টা আসন, লোকসভা আসনের নিরিখে দেশের সব থেকে বড় রাজ্য। সবাই বলেন দিল্লি দখলের রাস্তাটা নাকি উত্তরপ্রদেশ হয়েই যায়। এখানে যুযুধান বিজেপি এবং মায়াবতী অখিলেশ জোট। আবার প্রিয়াঙ্কা গান্ধীর দায়িত্ব নেওয়ার পর উত্তরপ্রদেশে আত্মবিশ্বাসী কংগ্রেসও। আর প্রিয়াঙ্কা রাজনৈতিক ইনিংস শুরু করার পর নাকি রোজ ইডির জেরার ডাক পাচ্ছেন রবার্ট বাড্রা। এই গোটা গল্পটা নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। দেখুন, দেখে প্রাণ খুলে হাসতেই পারেন, তবে ওই কেস দেবেন না প্লিজ। দেখুন। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আসবো। চন্দ্রিমাদি, কালকে বিজেপির প্রথম পর্যায়ের তালিকা প্রকাশিত হবে। তারপর এই যে টিকিট না পেয়ে চলে যাওয়া, টিকিটের দাবিদার উচ্চাকাঙ্ক্ষী যে মুখগুলো, এই লড়াইটা, এই টানাপোড়েনটা বাড়বে না কমবে? না, কোনো মানে অবস্থাতেই এই সমস্ত টানাপোড়েন কোনো প্রভাবও ফেলবে না, এবং এখানে কোনো বাড়াবাড়ির ব্যাপারও নেই। 42টা সিট তো 42 জনকেই দেবে, তার বেশি তো দেবে না, এটা সবাই জানে। সুতরাং দেখুন, এরা আগে থেকেই যে 2014 সালের ভোটে ভাটপাড়ায় নিজের জায়গায় জেতাতে পারেনি, এখন তাকে নিয়ে গেছে। ঠিক আছে, তার ইচ্ছে হয়েছে, গেছে। আমি তার আগে খালি ওখানে বসে কয়েকজনের কথা তো শুনলাম, তো দু একটা কথার উত্তর দেওয়ার মনে হয় যে বলি যে জয়প্রকাশ বাবু তো নিজে কংগ্রেসে যখন ছিলেন তখন বিজেপির বিরুদ্ধে বলেছেন, আবার বিজেপিতে এসেছেন কংগ্রেসের বিরুদ্ধে বলছেন। মানে উনি যে বলছেন যে মমতা ব্যানার্জি যেখানে যে স্কুলে, মানে যে স্কুল থেকে পড়ে অর্জুন গেছে, সেখানে হচ্ছে এইরকম ভেঙে ভেঙে চলে যাওয়া এরকম ব্যাপার। সুতরাং ওনাকে তো আমি তো দেখিনি, ওনার সাথে আমার খুব একটা, কংগ্রেসে আমি বহুদিন ছিলাম, তাই তো বলছি, বহুদিন, তাই তো বলছি, স্কুলিং এ ওনাকে কে স্কুল করলো, করেছি, সর্বদল করিনি। আমার এটাই গর্ব, আমি দলবদল করেছি, কিন্তু সর্বদল করতে হয় না। আমি বলছি আমরা নিশ্চয়ই জনপ্রতিনিধি, কিন্তু নিশ্চয়ই ল্যাম্পপোস্ট, কারণ ওই জনগণের প্রতিনিধি হবার ক্ষমতা থাকতো না যদি না পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা থাকতো। সুতরাং কাজ করছেন, কাজ করার সুযোগ দিচ্ছেন, তার জন্য জনপ্রতিনিধি হচ্ছি। সুতরাং নিশ্চয়ই আমরা ল্যাম্পপোস্ট, যদি উনি মনে করেন ল্যাম্পপোস্ট। আর বিশ্বনাথ বাবুও বললেন, আমি বিশ্বনাথ বাবুর কাছে আসবো, তার আগে দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে যেমন একদিকে ব্যারাকপুরের একাধিক কাউন্সিলর তারা স্পষ্ট জানিয়েছেন যে তারা দলের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। ভাটপাড়া পুরসভার একাধিক কাউন্সিলরের আনুগত্য কিন্তু অর্জুন সিং এর কাছে, একেবারে পরিষ্কার বলছেন দাদা যে দলে আমরা ওর সঙ্গে সঙ্গে সেই দলে চলে যাব। দেখুন, আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও, সেক্ষেত্রে এমন শোনা যাচ্ছে যে সেখানকার কাউন্সিলররা এখন বিজেপিতে শিফট হয়ে যাবে এবং পুরোপুরি ওটা বিজেপি বোর্ড হয়ে যাবে। দেখুন, ওখানে না, অনেক জায়গা আমরা ভোট করব। অর্জুন সিংহ কি করেন জানতে বৃহস্পতিবার সকাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকার তৃণমূল কর্মীদের নজর ছিল টিভির দিকে। আর অর্জুন সিংহ বিজেপিতে যোগ দিতেই জল্পনা শুরু হয়ে যায়। এবার ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ কি হবে?
অর্জুন সিংহ যে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান, সেখানে মোট আসন 35টি। একজন কাউন্সিলর মারা যাওয়ায় বর্তমানে কাউন্সিলর সংখ্যা 34। এর মধ্যে তৃণমূলের কাউন্সিলর 32 জন, কংগ্রেসের 2 জন। অর্জুনের অনুগামীদের দাবি ভাটপাড়া পুরসভায় ম্যাজিক ফিগার 18, আর তাদের সঙ্গে আছেন 22 জন কাউন্সিলর, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে 4 জন বেশি। আজকে ডেটে যেখানে যাচ্ছেন, যেখানে যাবেন, যে দলে থাকবেন, আমরা ওনার সাথে আছি। উনি আমার আদর্শ এবং উনি যেভাবে মানুষের পাশে থাকতে চান, সে যে দল নির্বিশেষে, আমি ওনার পাশে আছি। আমরা পৌরপ্রধানের সঙ্গেই আছি, আমাদের 22 জন কাউন্সিলর পৌরপ্রধানের সঙ্গেই আছেন, কেননা আমরা সবসময় তাকেই আমরা কাছে পেয়ে আসি। তৃণমূল নেতৃত্বের অবশ্য আশা, কোনো পুরসভা তাদের হাতছাড়া হবে না। যার যাবার সে যাবে, যার থাকার সে থাকবে, এতে কিছু যায় আসে না। ওই যে ক্ষমতা থাকে সবাইকে ডিজাইন করে ভোট করে দেখা কত ক্ষমতা। সেগুড়ে বালি কোনো পৌরসভা হাতছাড়া হবে না, কারণ অর্জুন সিং কখনোই পৌরমন্ত্রী, আমি পৌরসভাগুলো আমরা চালনা করি, এবং যারা পৌরসভার পৌরপ্রতিনিধি তারা আমাদের আদর্শে বিশ্বাস করে পৌরপ্রতিনিধি। তৃণমূল সূত্রে অবশ্য খবর, অর্জুন সিংহ বিজেপিতে যাওয়ার পর থেকে কয়েকজন তৃণমূল কাউন্সিলরের ফোন বন্ধ। বাকি কয়েকজনকে নিয়ে এদিন মধ্যমগ্রামে বৈঠক করেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা ব্যানার্জি যেখানে আছে, অরুণ ব্যানার্জি সেখানে আছে। মমতা ব্যানার্জি বাদ দিয়ে আমরা কেউ না। দলেই সমর্থন থাকবে এবং কাউন্সিলররা সবাই আছে, কোনো অসুবিধা হবে না। অর্জুন সিংহর ভগ্নিপতি সুনীল সিংহ ভাটপাড়ার পাশের বিধানসভা কেন্দ্র নোয়াপাড়ার বিধায়ক, আবার গারুলিয়া পুরসভার চেয়ারম্যানও। সুনীলের দাবি, তিনি তৃণমূলেই আছেন। অর্জুন সিং আমার বাড়ি, আমার নিজের শালা, আমি দলের সঙ্গে আছি। আপনি যোগ দেবেন যদি উনি ডাকেন আপনাকে? প্রশ্নই আসে না। যাওয়া আসা ঘিরে আপাতত জমজমাট বঙ্গ রাজনীতি। প্রকাশ সিংহ, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি একটা বক্তব্য রাখি, এটা স্বাভাবিকভাবে আমি মনে করিয়ে দিতে চাই 2011 একটু আগে আলোচনা হচ্ছিল না, যদি বিজেপি নিয়েই যাদের প্রার্থী করে, আমার হঠাৎ একটা মনে পড়ে গেল চন্দ্রিমাদিকে নিয়ে, যে 2011 মে মাসে ইলেকশন, চন্দ্রিমাদি গেলেন বোধহয় এপ্রিল মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছি। আপনার কাছে কিছু হিস্ট্রি নেই। আমি 2008 কংগ্রেস ছেড়েছি, 2010 বিধাননগরের পুরসভার নির্বাচন, সেখানে আমার কাছে এখনো ছবি আছে। উনি গিয়ে সবাই যায়, না আমরা ছিলাম সেখানে। প্রকাশ বাবুর ভুলটাকে আমি বলছি, আপনি 2010 আপনি প্রচার করছেন। আমি 2008 কংগ্রেস ছেড়েছি, সোমেন মিত্রর প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। সোমেন মিত্রকে গিয়ে আপনি জিজ্ঞেস করে নেবেন, তার প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস, সেখানে জয়ন্ত ভট্টাচার্য সভাপতি। 8 থেকে 9 আমি প্রগতিশীল ইন্দিরা কংগ্রেসে ছিলাম। 9-এর 28 অগস্ট ছাত্র পরিষদের যেদিনকে জন্মদিন, সেদিনকে আমি গিয়ে মেয়র রোডে জয়েন করেছি। আর 5ই অক্টোবর 2009 আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছি, কোর কমিটিতে নিয়েছে। আপনার অধুনা যে কৃষ্ণ গেছে, তার কাছ থেকে আপনি হিস্ট্রিটা জেনে নিতে পারবেন। আমি বলছি বিষয়টাও একটা জিনিস, যেটা হচ্ছে যে গোবলয়তেও দলবদল তো বহু পুরনো, আমাদের রাজ্যেই বরঞ্চ অপেক্ষাকৃত নতুন, কিন্তু একটা কুলিং পিরিয়ড সবাই দেন, এখানে দিচ্ছেন না। মানে ধরুন সকালে যাকে কালীঘাটে দেখা যাচ্ছে, রাত্রিবেলা তিনি দিল্লিতে, পরের দিন তিনি বিজেপিতে। আর আরেকটা যদি দেখুন, এই কয়েকদিন আগ পর্যন্ত আমি দেখছিলাম যে যারা তৃণমূলের টিকিট পাচ্ছিল না, তারা কিন্তু নির্দল হয়ে দাঁড়াচ্ছিল এবং তারপরে জিতে তৃণমূলে আবার সামিল হচ্ছিল। একটা বার্গেনিংও করছিল। এটা তো বহুদিন ধরে এই রাজ্যের ট্র্যাডিশন যে গোঁচ প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যারা বিক্ষুব্ধ। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে অন্য দলে না গিয়ে নির্দল হয়ে দাঁড়াচ্ছিল, নির্দল হয়ে জিতছিল, তারপরে অন্য দলে আসছিল বা নিজের দলে ফিরে আসছিল। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে তারা দলটাকে বদল করছে, এবং সেটা একেবারে মানে প্রত্যাশার জায়গা থেকে, টিকিট প্রত্যাশার জায়গা থেকে। মানে আমি কিন্তু উল্টোটাও, বড় দল তাদের টিকিট দিচ্ছেও। একটা জিনিস আপনাকে খুব সিরিয়াসলি বলি, এই যে দল বদল নিয়ে এত আলোচনা হয় না, বারবার যে প্রশ্নটা সমাজ থেকে উঠছে, যে সাধারণ মানুষ যখন ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষকে ভোট দিচ্ছে, কাউকে নির্বাচিত করছে, সেই ভোট বাজারে, মানে মানুষের পছন্দকে আপনি বাজারে বিক্রি করতে পারেন না। আপনি যেভাবে একের পর এক কাউন্সিলর
পঞ্চায়েত সদস্য, এমএলএ এবং সেই দিন 2016 নির্বাচনে যারা হাত চিহ্নে জিতেছে তাদেরকে যেভাবে মানে শিবির ত্যাগ করে তৃণমূলে জয়েন করেছে, আমার প্রশ্ন যে মানুষ ভোটে দাঁড়িয়ে আপনাকে ভোট দিয়েছে, আপনি কিভাবে একটা ল আছে, আইন একটা জায়গা, নৈতিকতা একটা জায়গা। নৈতিকতা আরো একটা কথা বলছি, দেখুন বিধানসভার মাঝখানে একদিকে বসে আছেন আজকে অপূর্ব সরকার, তার পরের দিন গিয়ে বসছেন তৃণমূলের দিকে। অ্যান্টি ডিফেকশন ল কিচ্ছু নেই। বিরতির সময় গেছে, বিরতিতে যেতে যেতে এত কথা হচ্ছে যাকে নিয়ে অর্জুন সিং তার রাজনৈতিক কেরিয়ার। জল্পনা শেষ পর্যন্ত লোকসভা ভোটের মুখে অর্জুন প্রাপ্তি হলো বঙ্গ বিজেপির। অর্জুন সিংহ রাজ্য রাজনীতিতে তৃণমূলের বাহুবলী বিধায়ক বলেই পরিচিত। বাবা সত্যনারায়ণ সিংহ ছিলেন 3 দফায় ভাটপাড়ার কংগ্রেস বিধায়ক। নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে পড়তে পড়তেই সক্রিয় রাজনীতিতে যোগ দেন ছেলে অর্জুন। 1999 এর লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূলের টিকিটে ভোটে লড়েন অর্জুন সিংহ। বিপক্ষে ছিলেন সিপিএম এর দুর্দান্ত প্রতাপ নেতা তড়িৎ বরণ তোপদার। হেরে যান অর্জুন, কিন্তু মাত্র 40,775 ভোটের ব্যবধানে। 2004-এ সেই তড়িৎ বরণ তোপদারের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়াই করেন অর্জুন সিংহ। তবে এবার ব্যবধান অনেকটাই বেড়ে হয় 1,65,071 ভোট। তবে ততদিনে ভাটপাড়া থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়ে গেছেন অর্জুন সিংহ। 2001 থেকে 2016 পরপর 4 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন অর্জুন। ভাটপাড়া তার গড়। 2010-এ ভাটপাড়া পুরসভার দখল নেয় তৃণমূল। সেই তখন থেকেই চেয়ারম্যান অর্জুন সিংহ। জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন অর্জুন, কিন্তু দলে থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। বাম আমলে 2000 সালের 2রা এপ্রিল খুন হন উত্তর 24 পরগনার নোয়াপাড়ার দাপুটের তৃণমূল নেতা বিকাশ বসু। সেই ঘটনায় নাম জড়ায় অর্জুন সিংহের। 2001 এবং 2011 সালে নোয়াপাড়া থেকে তৃণমূল বিধায়ক হন প্রয়াত বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু। কিন্তু 2016 সালে সেই মঞ্জু বসুই বাম কংগ্রেস জোট প্রার্থী মধুসূদন ঘোষের কাছে 1095 ভোটে পরাস্ত হন। অভিযোগ ওঠে অর্জুন সিংহের অসহযোগিতার কারণেই হারতে হয় তৃণমূল প্রার্থী মঞ্জু বসুকে। কংগ্রেস প্রার্থীর মৃত্যুর পর উপনির্বাচনে আর প্রয়াত নেতা স্ত্রীকে প্রার্থী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিংহের আত্মীয় সুনীল সিংহকে প্রার্থী করেন তৃণমূল নেত্রী। সহজেই জিতে যান অর্জুনের স্নেহধন্য সুনীল। এখন অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল তাদের পুরনো নেতার খুনের ঘটনায় অর্জুনের নাম জড়ানোর প্রসঙ্গ তুলছে। তখন তৃণমূল কংগ্রেস সবে তৈরি হয়েছে, বিকাশ বসু অর্জুন সিং দুজনই নেতৃত্বের মধ্যে ছিলেন। তখন এফআইআরে অর্জুন সিংয়ের নাম ছিল। অর্জুন সিং তো নিজেও তো তখন জেল খেটেছে। জেলে থাকাকালীনই মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছিলেন। পাল্টা জবাব দিয়েছেন সদ্য তৃণমূল ছাড়া অর্জুন। এই গল্পটা বহুদিন ধরে চলায়। বিকাশ বসু মার্ডার কেস হাইকোর্ট থেকে কোয়াশ হয়ে গেছে। লোয়ার কোর্ট আমাকে টুইট করে দিয়েছিল তখন 2001 সালে। তারপরে তো এই পার্টি আমাকে 4 বার টিকিট দিল। আমি যদি অপরাধী থাকতাম, নিজের কাজ করানোর জন্য আমি ভালো লোক, আজ এই পার্টি চেঞ্জ করলাম তো আমি অপরাধী। লোকসভা নির্বাচনের মুখে অর্জুনের দলবদলের প্রভাব কি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ফলাফলে পড়বে? উত্তর মিলবে 23শে মে। সমীরণ পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপিতে যোগ দিয়েই অর্জুন সিংয়ের বিস্ফোরক অভিযোগ যে গতকাল সকাল অবধি তিনি যে দলে ছিলেন, দল ছাড়ার পর সেই দল পুলিশ পাঠাচ্ছে তার অনুগামীদের গ্রেফতার করতে। দিল্লিতে বসে অভিযোগ করলেন অর্জুন সিংহ। দেখুন, থানার ওসি হয়ে গেছে টাউন প্রেসিডেন্ট, এসপি হয়ে গেছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তারাই পার্টি চালাচ্ছে। শাসক থেকে বিরোধী হতে প্রশাসনের বিরুদ্ধে দলদাস হবার অভিযোগে সরব হলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। আজকে যেই আমি বিজেপিতে জয়েন করেছি, আমাদের এলাকার একটা ট্রেড ইউনিয়ন লিডার, লোকটা মুসলিম, জব্বার আনসারি, তাকে পুলিশ ডেকে বলেছে চলো তোমাকে সাহেবরা ডাকছে, নিয়ে গিয়ে ব্যারাকপুর থানার মধ্যে লুকিয়ে রেখেছে। কতগুলো ছেলের উপরে হ্যারাসমেন্ট শুরু হয়ে গেছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। অর্জুন সিং হলো মিথ্যাবাদী নাম্বার 1, একজন চরম মিথ্যাবাদী। পুলিশের বিরুদ্ধে অর্জুনের এদিনের অভিযোগ শুনে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 2015 সালের একটি ঘটনা। সেবার বিধাননগরের পুরভোটে গন্ডগোলের ঘটনায় কয়েকজন তৃণমূল সমর্থককে আটক করেছিল পুলিশ। কিন্তু রাতে বিধাননগর দক্ষিণ থানায় ঢুকে আটক তৃণমূল সমর্থকদের ছাড়িয়ে নিয়ে যাবার অভিযোগ ওঠে ভাটপাড়া তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের বিরুদ্ধে। সেই অর্জুন সিংহের গলায় এদিন অন্য সুর। এই বাংলা সরকারটাই টিকে আছে পুলিশের উপরে, কিন্তু পুলিশেরও তো ফ্যামিলি আছে, পুলিশেরও তো চাকরি আছে।
পুলিশকে তো চাকরি করতে হবে। ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি কি পুলিশ ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার করাবে, না পুলিশ পার্টি হয়ে আমাদের বিজেপির কর্মীদেরকে ক্যাডারদেরকে অ্যারেস্ট করবে? এটাই কি কাজ পুলিশের? অর্জুন সিংয়ের বিজেপিতে যাওয়ার পরে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে তাকে ব্যারাকপুরে প্রার্থী করতে পারে বিজেপি। সেক্ষেত্রে অশান্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। এই প্রেক্ষাপটে তৃণমূল নেতা মদন মিত্র আবার বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভয় দেখাতে শুরু করেছে এবং যেভাবে স্থানীয় প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করছে, গণবিদ্রোহ যদি হয়ে যায় সামাল দিতে পারবে না। গুন্ডামি করছে তো গুন্ডামি হচ্ছে না। এনিওয়্যার এনিথিং মে হ্যাপেন, মে অকার। আমাকে যদি মারে তা আমি তো প্রতিরোধ করব। আমি ওই গুড় বাতাসা নকুলদানা নয়, আমাকে যদি কেউ মারে আমি পাল্টা মারারই চেষ্টা করব। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। যদি মদন মিত্র চান হিংসা দেখতে, তাহলে উনি বাড়ি থাকতে পারবেন না, বাড়ি থেকে বেরোতেও পারবেন না। উনি চান তো বলুন, দিলীপ ঘোষ রাজি আছে। আর কত উনি দুধ খেয়েছেন, আমি কত দুধ খেয়েছি দেখিয়ে দেবো। ফালতু কথা না বলে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করুন। আমি জানি কোমরের জোর নাই, এখন বুকতুনি হচ্ছে খালি। সিপিএম আবার দাবি করছে গোটাটাই তৃণমূল বিজেপির গট-আপ গেম। রাম রাবণের যুদ্ধ হয়, সে রাম সাজুন আর আপনি রাবণই সাজুন। তারপরে গ্রিন রুমে এলে দুজনে একটা বিড়িতেই টান মারে, বাকি পালাতে ওখানে লড়ালড়ি করে। আরে সে তো করবেই। এই যাত্রা পালা এখানে হচ্ছে। আত্মবিশ্বাসী দুপক্ষই, শেষমেশ বাজিমাত করবে কে সেটা বোঝা যাবে 23শে মে। বিজেন্দ্র সিংহ, সমিত সেনগুপ্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সৌরভবাবু, পুলিশ স্টেট নিয়ে অর্জুন সিংহ কথা বলছেন, এটা তো একদিনের ব্যাপার না। গতকাল সকাল অবধি যিনি যে দলে ছিলেন, কই পুলিশ স্টেট নিয়ে এর আগে তার এই বিষোদগার তো শোনা যায়নি। দেখুন হঠাৎ উপলব্ধি। সুমনবাবু, আমরা সেই আগেই তো প্রতিবাদ করা উচিত এইরকম মারাত্মক অবস্থা হলো। আমরা যারা দক্ষিণপন্থী দল করছি, আমরা তারা বামফ্রন্টের জামানা থেকেই বলছি পুলিশের এই দুর্দশা। না, উনি তো বলেননি। এবং আমরা তো আপনার দলে এখন এসেছেন, আজকেই সবে এসেছেন। আমরা দীর্ঘ সময় ধরে যারা দক্ষিণপন্থী দল করছি, তারা কিন্তু বারবার বলছি বামপন্থী জামানা থেকে এই কমিটেড পুলিশের যে দুর্ভোগ যে কোনো ভাবে ইস্যুটা নিয়ে বলছি না, আমি বলছি যে ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করছি তার উপলব্ধির সময়টা নিয়ে। হ্যাঁ, উপলব্ধির সময়টা না, বিজেপি চিরকালই বলে এসছে পুলিশ স্টেট তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজকে অর্জুন সিং আমাদের দলে যোগ দিয়ে আমাদের দলের কথাটা বলেছেন। সেটাই পুলিশ স্টেট। এটা তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পুলিশ স্টেট করেছে, এই নিয়ে কারোর সন্দেহ নেই, কারোর সন্দেহ নেই। ওনার নেতা মানে দুজন নেতা, মোদি সাহেব আর অমিত শাহ কি তৈরি করেছে সেটা ভারতবর্ষ দেখছে। সুতরাং ওনার যত কম বলা যায় ততই ভালো। আমাদেরকে পুলিশকে কিছু করতে আগে বলেনি কেন? হঠাৎ উপলব্ধি হলো এখন। বলতে নির্বাচন, আমি সন্ময়বাবুর কাছে যাব, দ্রুত একবার দেখবো কেন্দ্রীয় বাহিনী তারা পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখলো। দ্রুত ছবি দেখবো। আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচন শুরু হওয়ার 25 দিন আগে কেন্দ্রীয় বাহিনী পা রাখলো। সন্ময়বাবু, শুনুন, একটা কথা বলি, এই সুনীল সিং এর নির্বাচন, নোয়াপাড়া উপনির্বাচন, একে দিয়ে অর্জুন সিং কিভাবে রিগিং করিয়েছিল সারা এন্টায়ার ব্যারাকপুরের লোক জানেন। তখন মনে হয়নি এই মানুষটাকে দিয়ে আমি এই কাজটা করালাম। আজকে অর্জুন সিং এর সম্বন্ধে কোনো সমালোচনা করার অধিকার চন্দ্রিমাদিদের নেই, তার কারণ এই ক্রিমিনালগুলোকে তৈরি করেছেন চন্দ্রিমাদি এবং তাদের নেত্রীরা। এবং এখানে দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন রিজাইন করে এসো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গত 7 বছর ধরে যে পৌরসভার সদস্য থেকে চেয়ারম্যান বিধায়ক একের পর এক কিনেছেন, তখন তাদের রিজাইন করার কথা মনে পড়েনি। আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস বিধায়করা, অপূর্ব সরকারের নাম হলো, তিনিও পদত্যাগ করলেন। কি হলো আজকের ছবিটা দেখাবো। 2016-তে জিতেছিলেন কংগ্রেসের টিকিটে। 3 বছর পর 3 জনই দল বদলে তৃণমূলে। 3 জনই এবার লোকসভায় তৃণমূলের প্রার্থী। মুর্শিদাবাদের কান্দির বিদায়ী বিধায়ক অপূর্ব সরকার, নওদার আবু তাহের এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরের কানাইয়ালাল অগ্রওয়াল। বৃহস্পতিবার 3 জনই বিধানসভার অধ্যক্ষের হাতে ইস্তফাপত্র তুলে দেন, কারণ এই 3 জনকেই লোকসভার প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ডেভিড ওরফে অপূর্ব সরকারকে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করেছেন মমতা। 2006-এ কংগ্রেসের অতীশ সিংহকে হারিয়ে প্রথমবার অপূর্বকে নির্দল প্রতীকে জিতিয়ে বিধানসভায় এনেছিলেন অধীর চৌধুরী। 13 বছর পর সেই অধীরের বিরুদ্ধেই বহরমপুর আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন কান্দির ডেভিড। আজকে কিন্তু
পুরো বুথ লেভেল বলুন, অঞ্চল লেভেল বলুন, ওয়ার্ড লেভেল বলুন, জোন লেভেল বলুন, আজকে কিন্তু সবটাই আমরা সুইচ ওভার করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে শুভেন্দু অধিকারীর হাত ধরে। খুব স্বাভাবিকভাবেই সেই জায়গায় হারানো যায় না এই শব্দটা আমি মানি না, পৃথিবীতে সব সম্ভব। 2001 থেকে টানা কংগ্রেসের প্রতীকে জেতা নওদার বিধায়ক আবু তাহের এখন তৃণমূলে। মুর্শিদাবাদ আসনে তার লড়াই বাম কংগ্রেস জোট প্রার্থীর সঙ্গে। অধীর চৌধুরীকে মিথ আমরাই বানিয়েছিলাম, সেই অধীর চৌধুরীকে কি করে সেই মিথ থেকে সরিয়ে দেবো সে ভাবনা আমাদেরই আছে। এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় সেই অধীর চৌধুরীর স্মৃতিকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাস ফুল ফোটাবো। যদি অপূর্ব সরকার কিংবা আবু তাহের কারো দলবদলের ফলে নিজস্ব ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদী কংগ্রেস শিবির। অধীর চৌধুরী আত্মবিশ্বাসী 2019-এর বহরমপুর আবার তাকেই সুযোগ দেবে দিল্লি পৌঁছতে। কে কাকে প্রার্থী করেছে আমার দেখার দরকার না। আমি প্রার্থী করেছিলাম নিশ্চয়ই অতীশ চন্দ্র সিনহাকে হারানোর জন্য। আমি খোলাখুলি করেছি, এটা কংগ্রেসের দলে থেকেই করেছি, খোলাখুলি যা করি করে। এখন তারা কার কিসের জন্য করছে তাদের ব্যাপার। আমি তো মমতা ব্যানার্জি এখানে চ্যালেঞ্জ জানিয়েছিলাম এখানে আমার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমি মেদিনীপুরের পালোয়ানদেরও বলেছিলাম এখানটা দাঁড়াও ভাই। অন্যদিকে 2016-তে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আব্দুল করিম চৌধুরীকে হারিয়ে কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধায়ক হন কানাইয়ালাল অগ্রওয়াল। দলবদলের পর প্রিয়রঞ্জনের গড়ে তৃণমূলের বাজি কানাইয়ালাল অগ্রওয়াল। আমার জেলার সঙ্গে ভালো ইয়ে আছে, জিতবো আমরা। যখন কংগ্রেস ছাড়লাম তখন তো আমার সঙ্গে সবাই চলে আসছে কংগ্রেসের। অপূর্ব সরকার, আবু তাহের কিংবা কানাইয়ালাল অগ্রওয়াল দলবদল করলেও কেউ বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। কংগ্রেসের টিকিটে তারা জিতেছিলেন, তাই লোকসভায় তৃণমূলের প্রতীকে লড়তে হলে তাদের পদত্যাগ করতেই হতো। অন্যদিকে মনোনয়নের আগে পদত্যাগ করতে হবে মালদা উত্তরের বিদায়ী সাংসদ মৌসম নূরকেও। বিধায়ক পদ ছাড়তে হবে মোর্চার টিকিটে জেতা অমর রায় প্রধানকে, কারণ তিনিও এবার দার্জিলিং আসনে তৃণমূলের প্রার্থী। উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। হাওয়া দল বদলের, মানতেই হবে আপনাকে। না একদম দল বদলের হাওয়া। কিন্তু আমি একটা সিরিয়াস নোট দিতে চাই আপনাকে। আমি যে কথাটা পুরো করতে পারিনি সেটা হলো সত্যি মানুষ কিন্তু বিরক্ত। বিশ্বাস করে রাস্তাঘাটে মানুষ বিরক্ত যে আমরা যাদেরকে নির্বাচিত করছি তারা কোনো গ্যারেন্টি নেই। মানে আজকে যাদেরকে নির্বাচিত করলাম কালকেই তারা দল বদল করছে, পরশুদিন আরেক দলে চলে যাচ্ছে। তাহলে আমরা ভোটাররা আমাদের অধিকারটা কোথায় থাকছে, ভোটের অধিকারটা কোথায় থাকছে? আজকে এখানে সব রাজনৈতিক দলের নেতারা আছেন, আমি তাদের কাছে সবিনয়ে অনুরোধ করব যে কয়েকদিনের মধ্যে আপনারা নির্বাচন ইস্তেহার প্রকাশ করবেন, অন্তত এইটা প্রায়োরিটি দিয়ে রাখুন যে আগে যে কোনো প্রতিনিধি যিনি জনগণের দ্বারা নির্বাচিত হন দল ত্যাগ করলে আগে পদত্যাগ করবেন, করে তারপরে তিনি দল ত্যাগ করবেন, মানে অন্য দলে যাবেন। তাহলে অন্তত মানুষের যে মতামত, দলের দায়িত্ব অত্যন্ত বেশি, কিন্তু ব্যক্তির কোনো দায়িত্ব নেই। মানে আমি বলছি যে আমাদের এরকমও যে একটা 5 বছরের মেয়াদে একজন 3 বার দল বদল করেছেন, এই উদাহরণ তো আছে। একেবারে শুধু দলের ঘাড়ে চাপালে কেন হবে? আমি বলছি কিছুক্ষণ আগে জয়প্রকাশ বাবু আইনের কথা বলছেন, আইন নয়, প্রশ্নটা নৈতিকতার। যে আমি যে দলে ঝান্ডা ধরে ভোটে জয়ী হলাম, মানুষ আমায় আমি কি করে আলাদা করব? একটা প্রশ্ন করব, এই যে সুমন বাবু নৈতিকতার প্রশ্ন বলছেন, সেখানে সব থেকে বড় নৈতিকতা আসে কোথায় জানেন? রাষ্ট্রশক্তি যখন একজন অন্য দলের বিধায়ককে বলে কেস দেবো যদি না দল ছেড়ে আসো, এই নৈতিকতা কোথায় দাঁড়াচ্ছে? আজকে সারা পশ্চিমবঙ্গে সবাই জানে পুলিশ রাজ কেন বললাম। আজকে মানুষ ভুলিয়া কি বলেছিলেন যে আমি যদি থাকি আমাকে অ্যারেস্ট করবে, খুনের দায়। যেদিন চলে গেলেন তৃণমূলে তার এগেইনস্টে যে খুনের মামলা হয়ে গেল, থাকলো না। এসব তো মানুষ দেখছে। দেখছে কি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশ রাজ সব জলাঞ্জলি দিয়ে সব আমার চাই, যিনি এই জিনিসটা বন্ধ করতে হবে। তিনি চলে গেলেন, হয়ে গেল সব ইতি হয়ে গেল সবকিছু। কিন্তু বিচিত্র সিচুয়েশন, 7 বছর ধরে এই ইনস্টেন্সটা আপনার নেত্রী স্থাপন করেছেন। এবং আমি যেটা বলতে যাচ্ছিলাম যে বিধানসভার স্পিকার অ্যান্টি ডিফেকশন লকে কেন ইমপ্লিমেন্ট করতে দেননি, এই প্রশ্নটা চন্দ্রবাবু উত্তর দিন। এই প্রশ্নটা চন্দ্রবাবু যেটা কেউ রাজ্যের উদাহরণ দিচ্ছেন, কেউ কেন্দ্রের, কিন্তু উদাহরণটা একই রকম নেতিবাচক এবং উদ্বেগজনক। যে সত্যি সত্যি যদি এজেন্সিগুলোকে ব্যবহার করা হয় রাজ্য স্তরে, কেন্দ্র স্তরে এবং রাজনৈতিক উদ্দেশ্যে মোটিভেটেডলি,
নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আমি এই পর্যায়ে দেখাবো যে আজকে অন্তত যারা প্রচারে বেরোলেন, প্রায় দ্বিতীয় দিনের প্রচার সেরে ফেললেন। দ্রুত কয়েকটা ছবি। তৃণমূলের প্রার্থী তালিকায় 41% মহিলা। এই মহিলা প্রার্থীদের একটা অংশ আবার ভোটের মধ্য দিয়েই প্রথমবার রাজনীতির আঙিনায় পা রাখছেন, যেমন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সভাটা চেনাটা তো খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো বিধানসভা নিয়ে, তো সেটা কি অলরেডি শুরু হয়ে গেছে? হ্যাঁ, এই তো আজকে থেকে শুরু হলো। আর এমনি তো একটা পড়াশোনা হোমওয়ার্ক তো অলরেডি হ্যাভ স্টার্টেড, বাট এখন খুবই মানে আমি খুবই নতুন আর মানে পুরো জিনিসটা শিখছি। বৃহস্পতিবার দুপুর 3টে হালতুতে নিজের বাড়ি থেকে বেরোলেন মিমি। গন্তব্য দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে তৃণমূলের দলীয় কার্যালয়। বিকেল 4:10 বিষ্ণুপুরে পার্টি অফিসে তখন হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। দলীয় নেতাদের থেকে মিমির রণকৌশল বুঝে নেবার পর্ব চলল বেশ কিছুক্ষণ। মিমির মতো দলীয় নেতাদের ক্লাসে আরেক তারকা প্রার্থী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুর 1টা মধ্যমগ্রামের তৃণমূলের জেলা পার্টি অফিসে পৌঁছন বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী তাপস রায় সহ একঝাঁক পোড় খাওয়া রাজনীতিবিদ তখন সেখানে উপস্থিত। সেখানেই চলল নুসরাতের রাজনৈতিক শিক্ষা। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি বললেন জিতে এসো, আর আমরা সেই হিসেবেই সেই মাইন্ডেই আমরা এগিয়ে চলেছি। আমার ছবির প্রচার করতাম, তখনও আমার একটাই কাজ ছিল যে আমি মানুষের কাছাকাছি গিয়ে আমার ছবির প্রমোশন করবো, মানুষদেরকে কাছ থেকে একদম জানতে পারবো। আমার এখনো সেটাই কাজ, কিন্তু এটা বিশাল বড় একটা দায়িত্বের সাথে আসছি এবং বিশাল বড় একটা মানে একটা অন্য পর্যায়ে চলে গেছে, যেখানে আমি আরো বেশি আমার কাছে কাজ রয়েছে, যেখানে আমি কাছাকাছি গিয়ে মানুষদের ভালো করতে পারি এবং মানুষদের পাশে থাকতে পারি। আমার মনে হয় এইটাই ডিফারেন্স রয়েছে। 19 মার্চ থেকে বসিরহাটে প্রচারে নামছেন নুসরাত। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুর পর সবে 1 মাস পার হয়েছে। স্বামী প্রয়াণের পর নতুন লড়াইয়ে তার স্ত্রী রূপালী বিশ্বাস। ফুলবাড়িতে নিজের এলাকায় সরস্বতী পুজোর সন্ধে খুন হন সত্যজিৎ। সেই গ্রাম থেকেই প্রচার শুরু রূপালীর। মানুষই আমার হয়ে প্রচার করবেন, কেননা মানুষ জানেন আমি কেন এখানে দাঁড়িয়েছি। দিদি আমাকে প্রার্থী করেছেন, আমি তার আদর্শ মেনে সাধারণ মানুষের দাবি দাবা আমি দিল্লি আমি তুলে ধরব। মিমি, নুসরাত, রূপালীরা নবাগতা, কিন্তু শতাব্দী রায় এখনো দুধে রাজনীতিবিদ, দুবারের সাংসদ। এই নিয়ে তৃতীয়বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ে তিনি। বিগত দুবারের মতো এবারও তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু শতাব্দীর। প্রার্থী তালিকা ঘোষণার পর আপনি বীরভূম কেন্দ্রে আবারও প্রার্থী। এবার আর নতুন প্রার্থী না, আপনার অনেক দিন হয়ে গেল লোকসভাতে। কতটা প্রত্যাশা এবং মায়ের মন্দিরে এসে কি বলবেন মায়ের কাছে? নিশ্চয়ই মায়ের কাছে যা চাওয়া, সারা বছর যা চাই, সারা জীবন সঙ্গে আছেন উনি, সেটাই চাওয়া এবং থাকবেন। আর এটা 3rd টার্ম, খুশি বীরভূমের মানুষ, ভালোবাসা অসম্ভব, সেটা প্রকাশ পাই। তৃণমূল প্রার্থীরা যখন প্রচার শুরু করে দিয়েছেন, তখন বিজেপি দাবি করছে পশ্চিমবঙ্গকেই অতি স্পর্শকাতর রাজ্য হিসেবে ঘোষণা করা হোক। জানিয়ে মুখোমুখি এই দুই দল। বাংলাকে অপমান করা হচ্ছে, এই অভিযোগে বুধবারই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যু নিয়ে রাস্তায় নামছে তৃণমূল। আগামী শুক্র ও শনিবার রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভে নামবে তৃণমূল মহিলা কংগ্রেস। বাংলার মানুষকে অপমান করা হচ্ছে, এইভাবে বাংলার মানুষকে অপমান করা যায় না। এবং বিজেপি হুঁশিয়ার থাকবে, অন্যান্য যারা চক্রান্তকারী দল তারা হুঁশিয়ার থাকবে। এই হুঁশিয়ারি দিতে আমাদের আগামীকাল এবং পরশু দুদিন 10টা থেকে 8টা রানী রাসমণি অ্যাভিনিউতে আমরা অবস্থান বিক্ষোভ করব। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। এই ভোটে পঞ্চায়েতের মতন লাস্ট যেরকমভাবে ভোট হয়েছে সেরকমভাবে গুন্ডা নামিয়ে, মস্তান নামিয়ে, সেই উন্নয়ন বাহিনী গামছা পরিয়ে নামিয়ে উনি ভোট করতে পারবেন না বলে তার গায়ে লেগে গেছে। প্রত্যেকটা সারা দেশের মানুষ জানে বাংলার অবস্থা সবচেয়ে বেশি খারাপ, এবং সেই জন্য সুপার সেন্সিটিভ বলা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে গিয়ে কালকে অভিযোগ করা হয়েছে যে বাংলাকে ঘোষণা করা হোক। ভোটের আগে শাসক বিরোধী লড়াই আরো তুঙ্গে। এবিপি আনন্দ। ঘন্টা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন, রশ্মি সিমেন্ট, গড়ে তুলুন বিশ্বাস, রলিক আইসক্রিম। ছোট ছোট খুশিতেও হয় বড় সেলিব্রেশন। সহযোগী নিবেদক সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। রাজা গোল্ডেন ম্যারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। গঙ্গোত্রী কচ্চিখানে সর্ষের তেল এবং শুদ্ধ মশালা। ডাফ এন্ড ডাটের বাঞ্চ ট্রান্সলেশন মানে তুলসী প্রকাশনী। অশোকা ফুটওয়্যার, পড়লেই জানবেন স্পাইস আপ, রিচার্জ উইথ মশালা ম্যাজিক। আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।